আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাজায় রাজায় লড়াই হয় উলু খাগড়ার প্রাণান্ত, মানে উলু খাগড়া প্রজারা বা সাধারণ জনগণের প্রাণ যায়। কখনো কি দেখছেন যে রাজা প্রথম মারা যায় না, কিন্তু রাজারা যুদ্ধ বাধায় আর সাধারণ জনগণকে তাদের প্রাণ চলে যায়। বাংলাদেশের বর্তমান যে পরিবেশ পরিস্থিতি, একটা গ্রুপ আর একটা গ্রুপের উপর চড়াও হয়েছে, বিদ্রোহ করেছে, তাদেরকে সরিয়ে ক্ষমতা দখল করেছে। সেই সময় আমরা যারা সাধারণ জনগণ ছিলাম তারা ভাবছিলাম আমাদের মনে হয় এবার একটু স্বস্তি ফিরে আসবে, আমরা একটু খাওয়া দাওয়া করতে পারবো, তারপরে আমরা একটু হয়তো বা সুখে থাকতে পারবো। কিন্তু দেখা গেল যে সেটা হয়তো বা হিতের বিপরীত দিকেই যাচ্ছে। যেমন কয়েকটি ইস্যু আছে, এই ইস্যুগুলো দেখলে বোঝা যায় যে আমরা খুব অতি শীঘ্রই একটা বিপদের মধ্যে পড়তে যাচ্ছি। আজকে একটা ভিডিও দেখলাম, সেখানে আন্তর্জাতিক বাজারে ডলারের তুলনায় বাংলাদেশের টাকার মান তলানিতে, মানে বাংলাদেশের টাকার মান খুব খারাপ। তারা আগে যে টাকার মান ছিল সেই মানটা এখন তলানিতে। এই টাকার মান যখন তলানিতে চলে আসে তখন মুদ্রাস্ফীতি ঘটে। এর মানে এই সরকারের আগে যে সরকার ছিলেন, মানে আওয়ামী সরকার, ওই সরকার 2023 সালে যখন টাকা ছাপিয়েছিল তখন এখনকার যারা অর্থ উপদেষ্টা বা গভর্নর, এনারা বলছিলেন এই অর্থ ছাপানোর কারণে বাংলাদেশে মুদ্রাস্ফীতি হতে পারে, অর্থাৎ বাংলাদেশের টাকার মান কমে যেতে পারে। আর যখন একটা দেশের টাকার মান কমে যায় তখন ওই দেশটাতে আপনার দুর্ভিক্ষ দেখা দেয়। এখন কথা হলো, এই সরকার আসার পরে খুব সাহসিকতার সাথে অর্থ উপদেষ্টা এবং গভর্নর বললেন যে কোনোভাবে টাকা ছাপিয়ে দুর্বল ব্যাংকগুলোকে সহায়তা করা হবে না, কিন্তু পরবর্তীতে ওই দুর্বল ব্যাংকগুলোকে সহায়তা করার জন্য 22,500 কোটি টাকা ছাপানো হবে। এখন এই ছাপানোর ফলে যিনি বলেছিলেন 1 বছর আগে যে মুদ্রাস্ফীতি হতে পারে, তিনি এসে আবার 22,500 কোটি টাকা ছাপাচ্ছেন। তাহলে এখন মুদ্রাস্ফীতি কোথায় যাবে? আপনারা এটা তো বোঝেনি। এটা আমার কথা না, আমি জাস্ট যেটুকু বুঝি উপলব্ধি করি সেটুকু বলি আর কি। সেটা গেল। তারপরে বর্তমান সময়ে যারা নিম্ন আয়ের মানুষ, তাদের আয় রোজগারের অবস্থা খুব বেহাল। তারা 3 বেলা আগে যেরকম খাইতে পারতো, এখন সেই খাওয়া থেকেও তারা বঞ্চিত হচ্ছে। তার সংঘর্ষ চলতেছে রাজায় রাজায়। বিদ্রোহীদের সাথে যারা বিদ্রোহ করেছে, এদের যাদেরকে হটিয়েছে তাদের মধ্যে মনে করেন লড়াই হচ্ছে, মাঝখানে আমরা সিপাই পড়ে আমরা চাপে পিষ্ট হয়ে যাচ্ছি। এর মধ্যে আবার সরকার যারা সরকারি চাকরি করে তাদেরকে মহার্ঘ ভাতা দেবে। মহার্ঘ ভাতা দিক, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আপত্তি হলো যেখানে যে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা, মুদ্রাস্ফীতি হচ্ছে, তারপরে বাজারের অবস্থা খুব খারাপ, সব কিছুই সাধারণ জনগণের ক্রয় ক্ষমতার বাইরে বা নাগালের বাইরে চলে যাচ্ছে। এর ভেতরে যদি মহার্ঘ ভাতা দেওয়া হয়, অর্থাৎ সরকারি চাকরিজীবীদেরকে বেতন বৃদ্ধি করা হয়, তাহলে এই ইফেক্টটা কিন্তু পরোক্ষভাবে হোক মানে আর প্রত্যক্ষভাবে হোক এটা সাধারণ জনগণের উপর পড়বে, কারণ এটা বাজার ব্যবস্থার উপরে ব্যাপকভাবে পড়ে। যেমন দেখেন, আমি নর্মালি একটা গল্প বলি। আমরা যখন আগে ঢাকায় থাকতাম তখন ঢাকাতে মনে করেন একটা হাঁসের ডিম 20 টাকা। তা যখন আমরা গ্রামে আসলাম তখন তো হাঁসের ডিম দেখা বিক্রি হয় 8 টাকা। তখন আমার কাছে 20 টাকা আর 8 টাকা কত ডিফারেন্স। তা তখন আমরা এসে তো মনে করেন 8 টাকা দিয়ে ইচ্ছা মতো কিনতাম। কিনে এবার কিনতে কিনতে এই এক্সপ্রেশনটা আমার মার সাথে বা কাউকে হয়তো বা বলছি, আরে এবার ঢাকা শহরে 20 টাকা ডিম কেনে 8 টাকা, তাহলে তো অনেক কম, আরও কিছু কেন। তো এত ডিম কেনে এবার এই করতে করতে এরা জেনে গেল যে ঢাকা শহরের ডিম হলো 20 টাকা, আমরা বিক্রি করি 8 টাকা। তখন ওরা ওই ডিমের দাম কী করলো, 8 টাকা থেকে 10 টাকা করে দিল, 10 টাকা থেকে 12 টাকা, 12 টাকা থেকে এই করতে করতে এখন রিসেন্টলি এটা এসে পৌঁছাইছে 15 টাকা।
তো এখন কথা হলো মানুষের আয় যেভাবে বাড়ছে না, কিন্তু ব্যয় বেড়ে যাচ্ছে। এখন কথা হলো মানুষের যে ফান্ডামেন্টাল রাইটসগুলো আছে, মৌলিক অধিকারগুলো আছে, এগুলো পূরণ করা এখন মানুষের জন্য মানে খুব কঠিন হয়ে যাচ্ছে। এরপরে দেখেন যে আমরা বিভিন্ন মহল থেকে, যেমন তেলের দাম বৃদ্ধি হলো কিছুদিন আগে, তেলের দাম বৃদ্ধি হলো, তা বাণিজ্য উপদেষ্টা খুব সুন্দর করে বললেন যে তেলের দাম 8 টাকা করে বাড়ছে, তাহলে একটা পরিবারে 5 জন সদস্য থাকলে 5টা 40 টাকা, 40 টাকা যদি বাড়ে তাহলে কোনো ব্যাপার না, মাসে 40 টাকা কোনো ব্যাপার না, মানে 1 লিটার তেল একজন মানুষ 1 মাসে 1 লিটার তেল খাবে, এই হিসাব করে বলছে। কিন্তু প্রবলেমটা হলো যে বাণিজ্য উপদেষ্টা তো শুধু তেলের হিসাব করলেন, এখন তেল দ্বারা তৈরিকৃত সকল পণ্যের দাম ওই 8 টাকা হিসাবে বৃদ্ধি পাবে। তার মানে আপনি তেলে 8 টাকা গেলেন, তেল দিয়ে ভাজা অন্য কিছু আর একটা কিনলেন, তাতে 8 টাকা গেল। এই করতে করতে কী হলো, প্রত্যেকটা জিনিসের দাম, মানে এভরিথিং ইজ রিলেটেড উইথ অয়েল, মানে তেলের সাথে সম্পর্কিত। এখন আপনার যখন তেলের দাম বেড়ে গেল, তখন আপনার প্রত্যেকটা প্রোডাক্টের দাম বেড়ে গেল। উনি তো কত সুন্দর করে বললেন যে ব্যাপার এরকম হবে, কিন্তু বিষয়টা তো সেই লেভেলে থাকলো না। এই বিষয়টা এরকম। এখন কথা হলো উনি কোটিপতি মানুষ, ওনার তেলের দাম আরও 300 টাকা করে বাড়লেও সমস্যা নেই, কিন্তু যে ব্যক্তি প্রত্যেক দিন 250 থেকে 300 বা 400 টাকা ইনকাম করে, তাহলে তার মাস শেষ হবে কীভাবে? এইটা কখনো মানুষ ভাবে না। মানুষ যদি তাই ভাবতো, তাহলে মানুষ লুটপাট করে কোটি কোটি টাকার মালিক হতো না। মানুষ ক্ষমতায় যাওয়ার পরে দেখবেন আর ওই নিচের দিকে তাকাতে চায় না। যখন মানুষ 3 তলায় উঠে যায়, তখন ভাবে না যে নিচের তলায় কারা আছে, একটু দেখি তো, তাদেরও কিছু যে রাইটস আছে, বা তাদেরকে শোষণ করে আমি উপরে উঠছি, তো তাদের মৌলিক চাহিদাগুলো আছে, বিলাসিতার দরকার নেই, তাদের মৌলিক চাহিদাগুলো আমরা একটু পূরণ করে দিত, এটা কিন্তু করে না। অনেকে আছে বাজারে যেতে চাইতেন সপ্তাহে একবার করি, এখন 4 মাসও একবার যায়নি উনি। তারপরে সাধারণ জনগণের কথা একবারও কিন্তু উনি ভাবেননি। এখন কথা হলো দিন শেষে যে কী হবে জানেন, এই কিছুক্ষণ আগে শুনলাম যে ইনকলাব মঞ্চের লিডার উনি বলছেন যে আওয়ামী লীগের 662 জন নেতাকর্মীকে নাকি অন্তর্বর্তীকালীন সরকারই বিদেশে পাঠাই দিয়েছে, যে যারা ওই সময় ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিল তাদের নাকি 662 জনকে সরকারই পাঠিয়েছে। তাহলে সেক্ষেত্রে বিএনপি জামাত কেন আওয়ামী লীগকে পুনর্বাসন করবে না? ওই আমার কথা না, ও এই কথা বলছে। তাহলে মধ্যপড়ে কী হলো, এদের মধ্যে যে কোনো একটা পলিসিতে হয় টাকা দিয়ে হোক, না হলে ক্ষমতা দিয়ে হোক, না হলে ফোন দিয়ে হোক, যে কোনোভাবে একটা পলিসি মেকিং হয়েছে এবং ম্যানেজ হয়েছে, তারপরে করে ওরা চলে গিয়েছে। হয় সরকার যাইতে দিচ্ছে, সরকার ছাড়া তো ক্যান্টনমেন্ট তো সরকারি মহল, এমন এরা যদি যাইতে দেয়, তাহলে এখন ঘটনা হলো কী হলো, যা কিছু ক্ষতি হয়েছে, এখন মনে করেন এই দেশের একটা বিল্ডিং তৈরি হবে, একটা বিল্ডিং যেটা আন্দোলনের সময় পুড়িয়ে দিয়েছিল, সেই বিল্ডিংটা তৈরি হবে। তো এই যে টাকাগুলো খরচ হবে, এই টাকাটা কার টাকা? আমার আপনার কিন্তু ওই ভ্যাটের টাকা। লিডাররা কিন্তু লিডারদের ঠিকই সিস্টেম করে নিচ্ছে। মধ্যে পড়ে কী হলো, ওই যে প্রথমে বলছিলাম রাজায় রাজায় লড়াই হয়, উলু খাগড়ার প্রাণান্ত, মানে প্রাণ চলে যায়। মধ্যে পড়ে লিডাররা এখন যারা ক্ষমতায় আছে, বিদ্রোহীরা, তারা কিন্তু খুব রাজার হালে আছে, তারা কিন্তু খুব সুখে আছে। আমরা মাঝখান থেকে পড়ে গিয়ে যাচ্ছে, আমাদের প্রাণান্ত। কারোর মহার্ঘ ভাতা বাড়ছে, কারোর তেলের দাম বাড়ছে, মানে কারোর হলো উপদেষ্টা হওয়ার পরে গাড়ি বাড়ি পাচ্ছে, কিন্তু আমরা কি পাইলাম? আমরা কিন্তু কিছুই পাইনি। আমরা সেই যেখানে ছিলাম ওখানেই আছি, বরং আমাদের উপর আরও কিছু বোঝা চেপে গেল। এই জন্য বলি, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবি না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।